আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সুরভিও ছেলের সাথে ডুকরে ডুকরে কাঁদছে। তার ছেলে তার কোলে মাথা রেখেছে, তাকে মা বলে ডেকেছে। সবই সম্ভব হয়েছে ওই মেয়েটার জন্য, কিন্তু ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে নিজেই কোথায় হারিয়ে গেল মেয়েটা। রাত 4টা বাজে। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়িতে ফিরে এলো সাজ্জাদ। আফিফা বাড়ির সদর দরজায় এখনো বসে আছে। সায়রা, আজিম মাহমুদ, রাহেলা চোখ লেগে এসেছে, তাই তারা সোফায় বসেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আফিফার চোখে ঘুম নেই। মনে এত কুডাকা নিয়ে চোখে ঘুম আসে কি করে? সাজ্জাদ সদর দরজায় আসতে আফিফা বেগম উৎকণ্ঠা নিয়ে ছেলেকে ধরে আশেপাশে তাকিয়ে বলল, আমার কথা কোথায় সাজ্জাদ? তোর বোন কোথায়? আসেনি? ও অভিমান করেছে আমাদের উপর। বোনকে কেন বুঝিয়ে শুনে নিয়ে এলি না? তুই তো জানিস, তাই না, ও কতটা অভিমানী। ছোটবেলা থেকে একটু মুখ জামটা দিলেই কেমন অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকতো। সাজ্জাদের রক্তিম বর্ণে চোখ জোড়া আরো লালচে হয়ে উঠেছে। পৃথিবীতে সবচেয়ে খারাপ দৃশ্যের মধ্যে একটি হলো জন্মদাত্রীর চোখে অশ্রু জল দেখা। আর তখন তো আরো কষ্টকর হয়ে ওঠে যখন তার চোখের পানি মুছে দেওয়ার কোনো উপায় থাকে না। সাজ্জাদের অবস্থা এখন সেই পর্যায়ে। সাজ্জাদ ডুকরে ডুকরে কেঁদে মাকে জড়িয়ে ধরল। আফিফাও ছেলের বুকে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। ছেলে মা দুজনেই কাঁদছে। আজিম মাহমুদ, সায়রা, রাহেলা ঘুম থেকে উঠে তাদের দিকে তাকিয়ে আছে। সায়রা আর রাহেলার চোখেও পানি, আজিম মাহমুদেরও চোখে ছলছল করছে। সাজ্জাদ একা বাড়িতে ফিরে আসায় সবাই বুঝে গেছে সাজ্জাদ কথাকে খুঁজে পায়নি। কোথায় গেল মেয়েটা? এভাবে উধাও হয়ে গেল। সাজ্জাদ মাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলে সোফায় বসিয়ে মায়ের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি আমাকে বিশ্বাস করো তো মা? তুমি একটু ধৈর্য ধরো, আমি কথাকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আসবো। আফিফা কাঁদতে কাঁদতে বলল, আর যদি মেয়েটা মরে যায় তাহলে কোত্থেকে নিয়ে আসবি সাজ্জাদ? সাজ্জাদ সঙ্গে সঙ্গে মায়ের ঠোঁট চেপে ধরল। তারপর মায়ের কোলে মাথা রেখে বলল, কিছু হবে না আমার বোনের। তুমি আমাদের মা না? তোমার দোয়া সব সময় মাথায় থাকে তো আমাদের। আফিফাও ছেলের মাথায় মাথা ঠেকিয়ে কাঁদছে। সায়রা প্লেট দিয়ে খাবার এনে সাজ্জাদের সামনে এনে বলল, তোর মা কিছু খায়নি সাজ্জাদ, তুইও কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস। নিজেও খেয়ে নে, মাকেও খাইয়ে দে বাবা। সাজ্জাদ খাবারের প্লেটটা হাতে নিল। আফিফার মুখে কোনো কথা আসছে না, শুধু মাথা নেড়ে না করলো যে সে খাবে না। কিন্তু সাজ্জাদ মায়ের মুখের সামনে খাবার হাতে নিয়ে বলল, আমার উপর একটু বিশ্বাস রাখো মা, খেয়ে নাও। এই বলে সাজ্জাদ মায়ের মুখে খাবার তুলে দিল। আফিফাও খাবার হাতে নিয়ে ছেলের মুখে খাবার তুলে দিয়ে দুজনেই আবার কাঁদতে লাগলো। আফিফা মুখে খাবার নিয়ে বলল, আমার মেয়েটা খেয়েছে তো সাজ্জাদ? সাজ্জাদের মুখে কোনো কথা নেই, শুধু দুচোখ ভরা কান্না আর মনের ভেতর ভয়। মাকে তো কথা দিল বোনকে খুঁজে বের করে আনবে, কিন্তু কোথা থেকে খুঁজে বের করে আনবে? আত্মীয় স্বজন, কথার বন্ধু বান্ধব সবার বাড়িতে গিয়ে রীতিমতো তল্লাশি চালিয়েছে, তারপরও তার বোনকে পায়নি। স্পর্শ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তার পেছন পেছন সুরভি, আনাব, শাওন, তুলি, রিমি সবাই তাকে যেতে বারণ করছে। বাইরের ঝড় যেন ক্রমাগত পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে, থামার নামই করছে না। আনাব বলল, স্পর্শ, কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে বাবা, তখন তুই যেখানে খুশি সেখানেই যাস। স্পর্শ বলল, বাবা তুমি কি করে আমাকে মানা করছো? কিছুক্ষণ আগেই তো বলেছিলে না কথার জীবন নষ্ট করে আমি কিভাবে আলিশান খাটে ঘুমাবো? সত্যি আমি পারবো না বাবা। শুধু আলিশান খাটে না, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত সময় নষ্ট করবো না। কথার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি শান্ত থাকতে পারবো না বাবা। প্লিজ আমাকে আটকিও না বাবা। এই কথা বলে স্পর্শ বাড়ির বাইরে গিয়ে একটা গাড়িতে উঠে গেল। শাওন গাড়ির দরজা আটকিয়ে বলল, তুই গাড়ি থেকে নাম, আমি গাড়ি ড্রাইভ করছি। স্পর্শ বলল, তোর যেতে হবে না শাওন। শাওন তার ছেলের হাসি হেসে বলল, তুই আমাকে বন্ধু ভাবতে নাই পারিস, কিন্তু আমি তোকে বন্ধু নয়, নিজের ভাই মনে করি। আর ঠিক এই সময়েই আমি তোর ছায়ের মতো থাকবো। স্পষ্ট বুঝতে পারছে সে ওই সময় শাওনকে সন্দেহ করায় শাওন মনে দুঃখে পেয়েছে। স্পর্শ গাড়ি থেকে নেমে শাওনকে বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দে বন্ধু। ওই রকম পরিস্থিতিতে আমি তোর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। রিমি বলল, সেটাই তো তোর দোষ স্পর্শ। তুই না পারিস ভালোবাসার উপর বিশ্বাস করতে, আর না পারিস বন্ধুর উপর বিশ্বাস করতে। স্পর্শ চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, ঠিক বলেছিস রিমি,
আসলে আমার আপনজনরা আমার শত্রু হয়ে দাঁড়াবে সেটা আমি বুঝতেই পারিনি, কিন্তু এরপর থেকে আর কোনো ভুল হবে না, প্রমিস। স্পর্শ শাওনের কাঁধে হাত রেখে বলল, চল বন্ধু, তোর বন্ধুর কথাগুলি নামক প্রাণটাকে খুঁজতে যাবি না? শাওন চোখ ছলছল করে উঠল। শাওন ড্রাইভিং সিটে উঠে বসল। স্পর্শ রিমিকে বলল, রিমি, তুই তাড়াতাড়ি খুঁজে বের কর ওই পেন ড্রাইভটা কার কাছে আছে। রিমি মাথা নেড়ে হ্যাঁ বলল। স্পর্শ গাড়িতে উঠে বসল। স্পর্শ আর শাওন গাড়ি নিয়ে চলে গেল। শাওন গাড়ি ড্রাইভ করছে আর স্পর্শের অস্থির চোখ বাইরে তাকিয়ে আছে। দু চোখ তার প্রাণটাকে খুঁজছে, আবার সেই দু চোখ দিয়েই আবার পানিও গড়িয়ে পড়ছে। শাওন বুঝতে পারছে স্পর্শ কাঁদছে। ডক্টর বলেছে স্পর্শকে চিন্তা করতে না দিতে, তাই শাওন সান্ত্বনাসূচক কণ্ঠে বলল, চিন্তা করলে আর চোখ থেকে পানি ফেললেই কি তোর কথা কলি ফিরে আসবে? চুপ করে থাকলেই আজে বাজে চিন্তা মাথায় আসবে। এখন বল, কোথা থেকে শুরু করব? স্পর্শ বলল, ওর সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার এখানে আগে খুঁজবো, আর কোনো জায়গায় না পেলে বাংলাদেশ তন্ন তন্ন করে ফেলবো। তারপরেও কথাকে আমার চাই, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না বন্ধু, মরে যেতে হবে আমাকে। শাওন বলল, ঠিক আছে, আগে খুঁজে নে, তারপর মরে যাস। তুলি ফোন দিয়েছিল সাজ্জাদকে। সাজ্জাদ বলছিল ও নিজে তাদের সব আত্মীয় স্বজন, কথা সব বন্ধু বান্ধব সব জায়গায় খুঁজেছে, কিন্তু কথা কোথাও নেই। এই কথা শুনে স্পর্শের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। স্পর্শ বলল, কিন্তু আমি কারো উপর বিশ্বাস করতে পারছি না। এমনও তো হতে পারে ওর পরিবার আমার কাছ থেকে ওকে লুকিয়ে রাখার জন্য মিথ্যে কথা বলছে, তাই আমি কথাকে আবার নতুন করে খুঁজবো। শাওন বুঝতে পারছে এটা ওর নেহাতি পাগলামি। কথার পরিবার কথাকে কেন লুকিয়ে রাখবে? বাংলাদেশের প্রতিটা জায়গায় সত্য নিউজ টিভির স্টাফ রিপোর্টাররা সত্য নিউজ টিভির হয়ে কাজ করে। শাওন আনাফের কথায় অনেক আগেই সবাইকে কথার ছবি পাঠিয়ে দিয়ে তাদের খুব জোর গলায় বলেছে যে যেই জায়গায় অবস্থান আছে সেই জায়গায় তন্ন তন্ন করে এই মেয়েকে খুঁজে বের করতে। কিন্তু এই কথা স্পর্শকে বললেও সে তার কথাকলিকে খোঁজা বন্ধ করবে না, কারণ স্পর্শ কাউকে বিশ্বাস করতে পারছে না। মনের শান্তির জন্য হলেও ছেলেটা কথাকে খুঁজুক, আর ওইদিকে তো সব রিপোর্টাররা কাজ করবেই। শাওন মনে মনে এইসব ভাবছে আর গাড়ি ড্রাইভ করছে। এক পর্যায়ে স্পর্শের দিকে চোখ যেতেই দেখে স্পর্শ তার ফোনে কথার একটা ছবি বের করে সেই ছবির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সকাল হতে রিমি আর তুলি অফিসে চলে গেল। অফিসে গিয়ে রিমি সিসিটিভির ফুটেজ চেক করতে রিমি অবাক হয়ে গেল। স্পর্শের রুমের কালকে সিসিটিভি ফুটেজ পুরোপুরি ডিলেট, কিন্তু এটা কি করে হতে পারে? আনাফ আর স্পর্শের অনুমতি ছাড়া সিসিটিভির কোনো ফুটেজ ডিলেট করার নিষেধ আছে। রিমি সঙ্গে সঙ্গে সিসিটিভির দায়িত্বে থাকা 3 জন স্টাফকে ডেকে আনলো। সবাইকে ক্ষিপ্ত কণ্ঠে বলল, সবাই আগে ভাগেই বলে দাও স্পর্শ রুমের কালকে সিসিটিভি ফুটেজটা কে ডিলিট করেছো আর কার কথায় ডিলিট করেছো। আর তা না হলে আমি কিন্তু আহনাব আঙ্কেলকে বলতে বাধ্য হব। আর আহনাব আঙ্কেল বা স্পর্শ যদি জানতে পারে তাহলে কিন্তু 3 জনকে এই অফিস থেকে বের করে দিবে। কিন্তু কেউ এ দোষ স্বীকার করলো না, সবাই অস্বীকার করলো। তুলি বলল, রিমি, এখন কি হবে? আমরা তো জানতেই পারবো না এই ভিডিওটা কে লিক করেছে। স্পর্শ ভাইয়া আবার শাওনকে সন্দেহ করবে না তো? রিমি তুলির হাত ধরে বলল, না তুলি, শাওন কিছুই করেনি, আমরা সবাই এটা জানি, আর স্পর্শ এটা বিশ্বাস করে। তুমি চিন্তা করো না, আমরা জার্নালিস্টরা যদি কেঁচোর গর্ত থেকে সাপ বের করে আনতে পারি তাহলে এই কাজটাও আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 দিন আগে আর পরে ওই কুৎসিত মুখটা তো আমাদের সামনে আসবেই। পরদিন সকালে জমির মাহমুদকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। জমির মাহমুদকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে সাজ্জাদ তার এক পাশে আর রাহেলা বেগম তার অন্য পাশে বসলো। আকরাম মাহমুদ, আজিম মাহমুদ, আফিফা, সায়রা, সাদিদ সবাই তার চারপাশে দাঁড়িয়ে আছে। জমির মাহমুদ সাজ্জাদের হাত ধরে বলল, আমার কথা কলিকে ডেকে আনো সাজ্জাদ, আমি ওকে একটু জড়িয়ে ধরি। সাজ্জাদ সহ কেউ কিছু বলল না। জমির মাহমুদ বলল, কি হলো? সাজ্জাদ বলল, তুমি একটু রেস্ট নাও দাদু, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। জমির মাহমুদ বলল, না, কোনো কথা বলার দরকার নেই তো। কি কথা বলবে? আমি এই বিষয়ে কেউ কোনো কথা বলবেন না। তুই শুধু আমার কথা কলিকে ডেকে আন, আমি ওকে একটু দেখব। জমির মাহমুদের হার্ট অ্যাটাক হয়েছিল, এখন কিছুটা সুস্থ, তাই সবাই কথার বিষয়ে তাকে কিছু বলতে চাইল না। সাদিদের ফোনে তার বন্ধুর একটা মেসেজ এলো, সাদিদ, টিভি দেখ, সত্য নিউজ টিভির মালিক আহনাফ শাহরিয়ারের ইন্টারভিউ। উনি নিজের মুখে বলছেন তোর বোনের কোনো দোষ নেই।
সাদিদের মুখে হাসি ফুটে উঠল। সাদিদ টিভি রিমোট নিয়ে টিভি অন করলো। টিভি অন করা দেখে আকরাম মাহমুদ রাগী কণ্ঠে বলল, টিভি চালাচ্ছিস কেন? কিন্তু সাদিদ কোনো উত্তর দিল না। জমির মাহমুদকে বাড়িতে নিয়ে আসার আগে আকরাম মাহমুদ সবাইকে কড়া গলায় বলেছিল জমির মাহমুদ বাড়িতে আসার পর কেউ টিভি অন করবে না, কারণ টিভি চ্যানেলদের একটা রসালো নিউজ পেলেই তারা ওইটা নিয়ে 2-4 দিন ঘাটতে থাকে। টিভি চালু করে সাদিদ রিমোট টিপে সত্য নিউজ টিভিতে নিয়ে গেল। সবাই টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আনাফ শাহরিয়ার নিচে ইন্টারভিউ দিচ্ছে। কাল যে ভিডিওটা নেট দুনিয়া ছড়িয়ে পড়েছে তা পুরোপুরি মিথ্যা বানোয়াট। আমার ছেলে আহারা শারিয়া সম্পর্কে কেউ হ্যারাসমেন্ট করেনি। সানজিদা মাহমুদ কথা আমার হবু পুত্রবধূ। আমি আর আমার স্ত্রী নিজে তাকে পছন্দ করেছি। আমার ছেলেও কথাকে ভালোবাসে। আমরা খুব শীঘ্রই ওদের বিয়ে সম্পন্ন করতাম, কিন্তু কিছু দুষ্ট লোক চক্রান্ত করে এই ভিডিও লিক করেছে। আমরা খুব শীঘ্রই মানুষটাকে খুঁজে বের করে তার শাস্তির ব্যবস্থা করব। আমাদের অনুমতি ছাড়া যে যে চ্যানেলে এই ভিডিওটা দেখানো হয়েছে আমরা সেই চ্যানেলগুলোর বিরুদ্ধে অলরেডি মানহানির মামলা করে দিয়েছি। আমি আহনাফ শাহরিয়ার, আমি নিজে সানজিদা মাহমুদ কথার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাদের জন্য আপনাদের যে ক্ষতি হয়েছে আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো দেশবাসীর সামনে। আকরাম মাহমুদ বড় বড় পা ফেলে টিভিটার কাছে গিয়ে টিভিটা দুহাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিল। টিভিটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ডুকরে ডুকরে কাঁদে ফেললেন। মনে হচ্ছে এত সময়ের বুকে চেপে রাখা কান্না সব বেরিয়ে আসছে। আফিফা চিৎকার করে স্বামীর উদ্দেশ্যে বলল, এখন কেন কাঁদছেন আপনি? আপনার মেয়েটাকে মেরে ফেলে এখন আপনারই চোখের পানি কাকে দেখাচ্ছেন? আপনার এই চোখের পানি অন্য যে কারো হোক এই মায়ের মন গলবে না। আমার মেয়েটাকে আমার সাথে দেখাও করতে দেননি আপনি, আর না নিজে ওর একটা কথা শোনার চেষ্টা করেছেন। নিজের রাগ জেদি ছিল আপনার কাছে সবচেয়ে বড়। আপনার জেদের জন্য যদি আমি আমার মেয়েকে হারাই তাহলে আমি কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনো না। 30 বছরের সংসারে আজ প্রথম আফিফা বেগমের উচ্চস্বর সবাই শুনতে পেল। শ্বশুর শাশুড়ি তো দূর, স্বামীর সাথেও সে কোনো সময় উচ্চস্বরে কথা বলার সাহস করেনি। শ্বশুর শাশুড়ি আর স্বামীর সিদ্ধান্তকেই শেষ মনে করেছে। আজ তার এই উচ্চস্বর শুনে কারো মুখে কোনো কথা নেই, কারণ সবাই জানে একজন মা হিসেবে তার এই উচ্চস্বর স্বাভাবিক। আকরাম মাহমুদ অন্যদিকে মুখ করে চোখের পানি ফেলছে। অন্য সময় হলে হয়তো এক ধমকে আফিফা বেগমকে মুড়িয়ে দিত, কিন্তু এখন যে তার সেই মুখ নেই আর সেই ইচ্ছাও নেই। অনুশোচনায় সে ভার হয়ে উঠেছে। আফিফা বেগমের কথা শুনে জমির মাহমুদ বলল, বড় বৌমা এসব কি বলেছে? আমার কথাগুলি কোথায়? ও বাড়িতে নেই? সাজ্জাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, না দাদু, তোমার ছেলে ওকে বাড়িতেই ঢুকতে দেয়নি। কোথায় যেন চলে গেছে আমার বোনটা, কোথাও খুঁজেই পেলাম না। জমির মাহমুদ উত্তেজিত হয়ে বলল, কোথায় চলে গেছে আমার কথাগুলি? বাড়িতে ঢুকতে নিষেধ করা ওকে। আমি এখনো ওকে বাড়ির মালিক করিনি। আমার বাড়িতে কে ঢুকবে কে না ঢুকবে সেটা আমি বুঝবো। ও আমার কথাগুলি কে কিভাবে আমার বাড়িতে ঢুকতে নিষেধ করে? আকরাম মাহমুদ আবার ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। রিমে আর তুলি কথার বাড়িতে এসেছে। আনাফ শাহরিয়ারি তাদের পাঠিয়েছে ভালো করে সবাইকে বিষয়টা বুঝিয়ে বলতে। উনি যাতে পুরো বিষয়টা জানার পর তার ছেলেকে হয়তো সবাই দোষারোপ করবে, কিন্তু সেটা জরুরি না। তার আগে জরুরি তাদের বাড়ির মেয়ে তাদের কাছে নির্দোষ প্রমাণ হওয়া। তাদের দেখে সাজ্জাদ তাদের সামনে দাঁড়িয়ে বলল, কোন মিক নিয়ে এসেছো এখানে? বড় মুখ করে বলেছিলে না দুজনেই স্পর্শ কথাকে ভালোবাসে? কোথায় এখন তার ভালোবাসা? রিমি আমতা আমতা করে বলল, সাজ্জাদ মানে আমার কথা শুনুন। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। স্পর্শ সন্দেহের জালে ফেসে গিয়ে একটা ভুল করে ফেলেছে, আর তার এই ভুলের সুযোগ নিয়ে কেউ এই ভিডিওটা লিক করে দিয়েছে। স্পর্শ এই ভিডিও লিক করেনি সাজ্জাদ বলল, স্পর্শ করেনি, অন্য কেউ তো করেছে রিমি। আর সেই কারণে আজ আমাদের পরিবারে এমন দুর্দশা নেমে এসেছে। হারিয়ে গেছে আমার বোনটা, কোথাও খুঁজে পাইনি তাকে। রিমি কোনো কথা বলল না। জমির মাহমুদ রিমিকে কাছে ডেকে বলল, এখানে এসো বোন। রিমি জমির মাহমুদের কাছে গিয়ে বসলো। জমির মাহমুদ বলল, আমাকে প্রথম থেকে সবকিছু বুঝিয়ে বলো। রিমি বলল, স্পর্শ কথাকে খুব ভালোবাসতো দাদু। আহনাফ আঙ্কেল আর সুরভি আন্টিও কথাকে খুব পছন্দ করত। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানের পরেই তারা এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। কিন্তু স্পর্শের ফুপি, যার কাছে স্পর্শ বড় হয়েছে, ওনার কথাকে পছন্দ হয়নি। তাই উনি স্পর্শকে ভুল বুঝিয়েছেন। বলেছেন কথা এই বাড়িতে এসেছে তার কাকু আরিফ মাহমুদের কথায়। আরিফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। জমির মাহমুদ বলল, আরিফ এখানে কি করে আসলো?
রিমি বলল, আসলে সুরভি আন্টির বিয়ের আগে আরিফ আঙ্কেলের সাথে সম্পর্ক ছিল। রাহেলা বেগম ভুরু কুচকিয়ে বলল। রিমি বলল, জি, আসলে পুরনো ঘটনার জন্য স্পর্শে তার মায়ের প্রতি প্রচুর রাগ ছিল, আর আরিফ আঙ্কেলের প্রতি ছিল প্রতিশোধের নেশা। স্পর্শ মনে করেছিল একমাত্র ওনার জন্যই তার মা তাকে ফেলে চলে গিয়েছিল, কিন্তু স্পর্শ যখন জানলো কথা আরিফ মাহমুদের ভাইজি, তখন সে কথাকে ভালোবেসে প্রতিশোধের কথা ভুলে গিয়েছিল। রিমি সাজ্জাদের সামনে গিয়ে বলল, সাজ্জাদ, সাজিদার কথা সম্পর্কে তোমার বলা ওই দিনের কথাগুলো স্পর্শ সব শুনে নিয়েছিল, আর স্পর্শ কথাকে ভুল বুঝেছিল, মনে করেছিল কথা সাজিদকে ভালোবাসে। স্পর্শ খুব ভেঙে পড়েছিল, আর সেই সুযোগে স্পর্শের ফুপি স্পর্শকে বুঝিয়েছে কথা এই বাড়িতে শুধুমাত্র আরিফ মাহমুদের কথা মতো ঢুকেছে। স্পর্শকে বোঝানো হয়েছে আরিফ আঙ্কেল কথাকে পাঠিয়েছে সুরভি আন্টির জন্য, আর স্পর্শ তার মায়ের ওপর রাগ থাকলেও তার মাকে আর হারাতে চায়নি। স্পর্শ এইসব কথা বিশ্বাস করেই ভিডিও বানায় শুধুমাত্র কথাকে দেখানোর জন্য, কিন্তু কেউ এই ভিডিওটা চুরি করে লিক করে দিয়েছে। এই সব কিছুর মধ্যে কথার কোনো দোষ নেই। এইসব কিছু শুনে আকরাম মাহমুদ যেন আরো বেশি ভেঙে পড়লেন। তিনি ছেলের কাছে গিয়ে বলল, আমার মেয়েটা কোথায় সাজ্জাদ? ও কি সত্যি সত্যি আমার কাছ থেকে হারিয়ে গেল? সাজ্জাদ বলল, কেন, তোমার সমাজকে বিশ্বাস করানোর জন্য কি এইটুকু যথেষ্ট নয়? আর তাই আমার বোনের লাশ দেখাতে চাইছো তোমার সমাজকে বিশ্বাস করানোর জন্য? আকরাম মাহমুদ ডুকরে ডুকরে কেঁদে বলল, চুপ কর সাজ্জাদ, আমার মেয়েটাকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়। স্পর্শ বাড়িতে এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। যা সামনে পাচ্ছে তাই ভাঙছে। নিজের সব রাগ যেন এইসব ফার্নিচারের উপর ফেলছে। আনাব শাহরিয়া শাওনের কাছে গিয়ে বলল, কি হয়েছে শাওন, তোমরা কি কথাকে খুঁজে পেয়েছো? ও কি তোমাদের সাথে আসতে চায়নি? শাওন বলল, না আঙ্কেল, কথাকে আমরা কোথাও খুঁজে পাইনি। কথাকে খুঁজে না পাওয়ার কষ্ট আর রাগে স্পর্শ এমন করেছে। আমি ওকে থামাচ্ছি। এই কথা বলে শাওন স্পর্শকে থামাতে গেলে আনাব তার কাঁধে হাত রেখে থামিয়ে দিয়ে বলল, থাক শাওন, এইসব ভেঙে আমার ছেলেটার কষ্ট যদি কিছুটা কমে তাহলে ও সব ধ্বংস করে দিক। কি দরকার আমার এসব সম্পদের? যার জন্য এত কিছু সেই যদি ভালো না থাকে। শাওন থেমে গেল। সুরভি উপর থেকে দৌড়ে নেমে এলো। আদিবা উপর থেকে দাঁড়িয়ে স্পর্শের এই রূপ সহ্য করতে পারত না। আদিবা মনে মনে বলল, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা। আমি বুঝতে পারিনি তুই এতটা কষ্ট পাবি। আমি যে অনুশোচনার দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমি তোকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসি বাবা। সুরভি স্পর্শের এইসব কাণ্ড দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে? স্পর্শ এমন করছে কেন? ওকে থামান। আনাব বলল, ওর মনের ভিতর ধ্বংসলীলা চলছে সুরভি। এই তুলনায় এই বাইরের ধ্বংস তো কিছুই না। বাইরের ধ্বংসে যদি ওর ভিতরের ধ্বংসটা কিছুটা শান্ত হয় তাহলে ওকে থামানোর দরকার নেই সুরভি। সুরভি অস্থির হয়ে বলল, কিন্তু এতে তো ব্যথা পেতে পারে। স্পর্শ আশেপাশে যা পাচ্ছে তাই ভাঙছে। তার এই ধ্বংসলীলা থেকে কাচের ডাইনিং টেবিল, টিভি, ফুলের টব, শোপিস কোনো কিছুই বাদ গেল না। স্পর্শ একে একে সব ভেঙে দিয়ে এবার কিছুটা দূরে সোফায় সামনে রাখা সেন্টার টেবিলের সজোরে লাথি মারল। সঙ্গে সঙ্গে কাচের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেই কাচের টুকরো স্পর্শের পায়ে ঢুকে গড়গড়িয়ে রক্ত পড়া শুরু করলো। কিন্তু সেদিকে স্পর্শের কোনো খেয়াল নেই। সুরভি, আনাপ আর শাওন এবার দৌড়ে গিয়ে স্পর্শকে থামানোর চেষ্টা করছে। আদিবাও ছেলের পায়ে রক্ত দেখে দৌড়ে উপর থেকে নিচে নেমে এলো। আনাফ অস্থির হয়ে রমেশকে বলল, রমেশ, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। শাওন আর আনাপ জোর করে তাকে সোফায় বসালো। আদিবা স্পর্শের কাছে আসতে স্পর্শ ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে বলল, প্লিজ আপনি চলে যান আমার সামনে থেকে। আপনি যদি না যান তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। আদিবার সঙ্গে সঙ্গে মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতেই উপরে চলে গেল। সুরভি স্পর্শের পাশে বসে বলল, কেন এমন করছিস বাবা? এমন করলে তো তোর শরীর খারাপ করবে। একটু শান্ত হ বাবা। স্পর্শ মায়ের কোলে মাথা রেখে বলল, মা, আমি তো কথাকে কোথাও খুঁজে পেলাম না। মা, বলো ওকে কোথায় খুঁজে পাবো, একবার বলে দাও তোমরা। শাওন স্পর্শের পায়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে সেই জায়গাটা ব্যান্ডেজ করে দিল। আনাফ শাহরিয়ার শাওনকে বলল, শাওন, কোনো জায়গা থেকে কি কোনো খবর আসেনি? শাওন বলল, না আঙ্কেল, এখনো কোনো জায়গা থেকে কোনো খোঁজ আসেনি। আনাফ বলল, আমিও ঢাকার প্রতিটা হাসপাতালে খোঁজ নিয়েছি। ডক্টর ইফাজও নিজে খবর নিয়েছে, কিন্তু কোনো জায়গায় কথাকে খুঁজে পাওয়া যায়নি। স্পর্শ বিরক্ত হয়ে বলল, না বাবা, কথা হসপিটালে নেই। আমার মন বলছে ও হসপিটালে থাকতে পারে না। কথা কি কেউ লুকিয়ে রেখেছে?
হ্যাঁ, ওকে কেউ লুকিয়ে রেখেছে। আমি যাতে ওকে খুঁজে না পাই তাই ওকে কেউ লুকিয়ে রেখেছে আমার কাছ থেকে। হ্যাঁ, ওর পরিবারই ওকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই কথা বলে স্পর্শ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই তার পেছন পেছন দৌড়ে গেল। সবাই তাকে পেছন থেকে ডাকছে, কিন্তু স্পর্শ একটা গাড়ি নিয়ে চলে গেল। আনাফ বলল, শাওন তাড়াতাড়ি ওর পিছু ধরো। শাওন, আনাফ আর সুরভি একটা গাড়িতে উঠে বসলো। স্পর্শের গাড়ি কথার বাড়ির সামনে এসে দাঁড়ালো। স্পর্শের সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে কথার বাড়ির ভেতর চলে গেল। শাওনের গাড়িও তার পেছনে এসে দাঁড়ালো। শাওন বলল, আরে এটা তো কথার বাড়ি। আনাফ বলল, তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলো। তারাও গাড়ি থেকে নেমে কথার বাড়ির ভেতরে চলে গেল। স্পর্শ দৌড়ে এলোমেলো পায়ে বাড়ির ভিতরে ঢুকলো। স্পর্শকে দেখে সবাই অবাক হয়ে গেল। রিমি আর তুলিও সেখানেই ছিল। স্পর্শকে দেখে সাজ্জাদ দাঁতে দাঁত চেপে স্পর্শের সামনে এসে তার কলার চেপে ধরে বলল, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমার বোনের জীবনটা শেষ করে দিয়ে আবার তুমি বাড়িতে চলে এসেছো? শাওন, আনাফ আর সুরভিও বাড়ির ভিতরে ঢুকলো। স্পর্শ চোখে পানি নিয়ে বলল, আমি এসবের কিছুই করিনি সাজ্জাদ। স্পর্শ তার 2 হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও, কোথায় ফিরিয়ে দাও আমার কাছে। ওর কাছে একটা বার ক্ষমা চাইতে দাও। কেন লুকিয়ে রেখেছো ওকে? ওকে একটা বার আমার সামনে আসতে বলো। সাজ্জাদ বড় বড় চোখ করে স্পর্শের কলার আরো শক্ত করে চেপে ধরে বলল, নাটক করতে এসেছো এখানে? আমার বোন হারিয়ে গেছে শুধু তোমার জন্য, তুমি বলছো আমরা ওকে লুকিয়ে রেখেছি? আকরাম মাহমুদ বড় বড় পা ফেলে সাজ্জাদকে স্পর্শের সামনে থেকে সরিয়ে দিয়ে নিজের সবটুকু দিয়ে স্পর্শকে চড় মারল। সুরভি এগিয়ে থামাতে গেলে আনাফ সারিয়া তাকে আটকিয়ে দিল। সবাই শুধু চুপ করে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। সাজ্জাদ আকরামকে স্পর্শের সামনে থেকে সরিয়ে দিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলল, বাবা তুমি শান্ত হয়ে বসো। স্পর্শের লাল বর্ণ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে গুটি গুটি পায়ে জমির মাহমুদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। কাপা কাপা হাতে জমির মাহমুদের হাত ধরে বলল, কথাগুলি বলে ডাকতেন না ওকে? জমির মাহমুদ সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। জমির মাহমুদের কান্না দেখে সবাই কাঁদছে। স্পর্শ কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে কথাগুলি বলে ডাকতাম। ও আমাকে নিষেধ করেছিল এই নামে ডাকতে। বলেছিল এই নামে শুধু ওর কাছের আর প্রিয় মানুষগুলোই ডাকে। আমি বলেছিলাম আমিও তোমার কাছের আর প্রিয় মানুষ, কিন্তু নিজের কথা রাখতেই পারলাম না। সবচেয়ে দূর আর অপ্রিয় হয়ে উঠলাম। কিন্তু বিশ্বাস করুন দাদু, আমি এসবের কিছুই করিনি। আমি তো শুধু ওকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু তার থেকে বেশি কষ্ট পাচ্ছিলাম আমি। আমি আমার জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি। ওকে আমার সামনে একবার আসতে বলুন দাদু, আমি ওর কাছে ক্ষমা চাইব। ও যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করছে আমি শান্তি পাচ্ছি না। সাজ্জাদ দাঁতে দাঁত চেপে স্পর্শের কলার ধরে দাঁড় করিয়ে চোখ রাঙানি বলল, ওই রকম একটা কাজ করার পরও তুমি কি করে ওর থেকে ক্ষমা আশা করো? স্পর্শ সাজ্জাদকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, ও আমাকে ক্ষমা করতে বাধ্য, কারণ আমি ওই ভিডিও লিক করিনি। সাজ্জাদ বলল, কিন্তু ভিডিওটা তো তুমি বানিয়েছো তাই না? স্পর্শ চুপ করে চোখ নামিয়ে নিল। সাজ্জাদ ক্ষিপ্ত কণ্ঠে বলল, স্পর্শ, ভালো হবে যদি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। স্পর্শ জোর গলায় বলল, কথাকে কোথায় লুকিয়ে রেখেছো সাজ্জাদ? আমি জানি তোমরাই ওকে লুকিয়ে রেখেছো। ওকে সব জায়গায় খুঁজেছি আমি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। বলো সাজ্জাদ, কথা কোথায় আছে? সাজ্জাদ বলল, জানি না, আমি মরে গেছে হয়তো। আমার বোন যদি বেঁচেও থাকে না, তাহলে তোমার ছায়াও ওর উপর পড়তে দিব না, আর মরে গেলে ওর লাশের আশপাশে তোমাকে ঘেঁষতে দিব না। স্পর্শ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ চুপ করো, ওর কিচ্ছু হয়নি। ওর কিছু হতেই পারে না। তোমরা সবাই ওকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো। স্পর্শ হাঁটু গেড়ে বসে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ সাজ্জাদ, ওকে ফিরিয়ে দাও আমার কাছে। আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ একটু দয়া করো আমায়। স্পর্শ চিৎকার করে বলল, কথা, তুমি কোথায়? প্লিজ ফিরে এসো আমার কাছে, আমি মরে যাব। কথা। পুরো 2 দিন না খেয়ে শরীরের দুর্বলতা, তার উপর মানসিক চাপে চোখ বন্ধ করে ঢলে পড়ে স্পর্শ। সবাই তার দিকে এগিয়ে এলো। শাওন স্পর্শকে দেখে বলল, আঙ্কেল, স্পর্শ আবার সেন্সলেস হয়ে গেছে। সুরভি কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটা 2 দিন ধরে কিছু খায়নি। 2 দিন যাবৎ ও 2 চোখের পাতা এক করেনি। ডক্টর যে ওষুধগুলো দিয়েছে সেগুলোও খায়নি। সুরভির কথা শুনে সায়রাও কঠিন গলায় বলল, আপনারা তো তাও আপনাদের ছেলেকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, আর আমরা তো আমাদের বাড়ির মেয়েটার সম্পর্কে জানতেও পারছি না সে এখন কি অবস্থায় আছে। সুরভি আর কিছু বলল না। আনাফ সকলের সামনে হাত জোর করে বলল,
ঠিকই বলেছেন, এসব কিছুর জন্য আমার ছেলেটা দায়ী। আমার ছেলেটাকে আপনারা ক্ষমা করে দিন প্লিজ। বিশ্বাস করুন, ও নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছে। আমাদের সবার উচিত হবে আগে কথাকে খুঁজে বের করা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আপনারা কোনো টেনশন করবেন না। আশা করি খুব শীঘ্রই ওকে খুঁজে পাবো। আনাপ ফোন হাতে নিয়ে ডক্টর ইফাজকে তাড়াতাড়ি তার বাড়িতে আসতে বলল। আনাপ ফোন রেখে দিয়ে শাওনকে বলল, শাওন, আমাকে সাহায্য করো, স্পর্শকে ধরে গাড়িতে তুলতে হবে। জমির মাহমুদ বলল, আচ্ছা ঠিক আছে, ওকে আমাদের বাড়িতে একটা ঘরে শুইতে দাও, ডাক্তার এসে এখানেই রেখে যাক। বাবার কথায় আকরাম মাহমুদ কিছুটা বিরক্ত হলো, যার জন্য তার মেয়ে হারিয়ে গেছে বাবা আবার তাকে আদর করে ঘরে শোয়াতে বলছে। কিন্তু আকরাম মাহমুদ মুখে কিছু বলল না। আনাফ শাহরিয়ার বলল, না ঠিক আছে। আনাফ শাহরিয়ার স্পর্শকে ধরতে গেলে সাজ্জাদ আনাফকে বলল, আঙ্কেল আপনি সরে যান, আমি সাহায্য করছি। শাওন, সাজ্জাদ আর সাদিত স্পর্শকে ধরে গাড়িতে তুলল। বাড়িতে পৌঁছে স্পর্শকে বিছানায় শোয়ানো হলো। আদিবা দৌড়ে এলো স্পর্শের রুমে। আদিবা স্পর্শকে দেখে কাঁদতে কাঁদতে আনাফকে বলল, কি হয়েছে আহনাব? আমার স্পর্শর কি হয়েছে? আনাফ বলল, স্পর্শ সেন্সলেস হয়ে গেছে আপা। ডাক্তার আনাফের ফোন পেয়ে আগে থেকেই বাড়িতে এসে উপস্থিত ছিল। ডক্টর স্পর্শকে দেখে বলল, আমি তো বলেছিলাম ওর উপর খেয়াল রাখতে। ও আসলে মানসিক টেনশনে আছে। অতিরিক্ত মানসিক চাপে ওর ব্রেন স্ট্রোক অথবা ও পাগলও হয়ে যেতে পারে। সুরভি এই কথা শুনে ভয় পেয়ে কাঁদতে লাগলো। সবাই ভয় পাচ্ছে। আদিবা ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, সব কিছু আমার জন্য হয়েছে আহনাব, সব কিছু আমার জন্যই হয়েছে। আমি কি করব বল? আমি তো আমার স্পর্শই এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি মরে যাই। আমি মরে গেলে আমার স্পর্শের কষ্টটা একটু কমবে তো। আনাফ চোখে পানি নিয়ে বলল, তুমি শান্ত হও আপা, ডক্টরকে দেখতে দাও। ওর কিচ্ছু হবে না, আমি আমার ছেলের কিচ্ছু হতে দেব না। আনাফ উদ্বিগ্ন কণ্ঠে ডক্টরকে বলল, তুমি কিছু একটা করো ইফাজ। ডক্টর ইফাজ বলল, ওর এখন সম্পূর্ণ রেস্ট নেওয়া দরকার। আমি ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সুরভি বলল, ও 2 দিন যাবৎ কিছু খায়নি। ডক্টর ইফাজ বলল, হ্যাঁ, সেই জন্যই তো ওর শরীর দুর্বল হয়ে পড়েছে। সমস্যার বা চিন্তার কোনো কারণ নেই। আমি ওকে স্যালাইন লাগিয়ে দিচ্ছি, এতে ওর শরীরের দুর্বলতা কিছুটা কমবে। আর ওকে খাওয়ার ওষুধ দিব না আমি এখনই, কারণ ইঞ্জেকশনের মাধ্যমে ওকে ওষুধ দিতে হবে। ঘুম থেকে ওঠার পর ওকে জোর করে হলেও অবশ্যই কিছু খাইয়ে দিতে হবে। আনাফ বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। স্পর্শকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর সবাই তার ঘর থেকে চলে গেল। শুধু সুরভি আর আদিবাই থেকে গেল। আদিবা স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমো দিল। আদিবা সুরভির কাছে গিয়ে হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার জন্য আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। নিজের কোনো সন্তান নেই। তোমাকে হারাবার পরও আমাকে আঁকড়ে ধরেছিল, আর আমি ওকে নিজের মাতৃত্বের স্বাদ মিটিয়েছি। আমি ওকে পেয়ে আমি সব সময় ওর ভালো চেয়েছি। আমি মনে করেছিলাম ওই মেয়ে ওর জন্য ঠিক হবে না, আর ওকে ভুল বুঝে স্পর্শ কিছুদিন পর মেয়েটাকে ভুলে যাবে। কিন্তু বুঝতে এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি। আমার ছেলেটা আমার জন্য এতটা কষ্ট পাবে। আমি ওকে আমার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি সুরভি। সুরভি বলল, আমি জানি আপা, আপনি চিন্তা করবেন না। আমরা 2 মা মিলে দোয়া করি যাতে কথাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। কথাকে খুঁজে পেলেই আমার ছেলেটা ভালো হয়ে যাবে। আদিবা সুরভির কথা শুনে মনে মনে বলল, আচ্ছা রাকা, কথাকে কোথাও লুকিয়ে রাখেনি তো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আমরা এখনই রাকার কাছে যেতে হবে। কিন্তু আদিবা তার মনের কথা সুরভিকে না বলে বলল, সুরভি তুমি স্পর্শের খেয়াল রাখো, আমি একটু বাইরে থেকে আসছি। এই কথা বলে আদিবা শাহরিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে আনাফ ডক্টর ইফাজের সাথে কথা বলতে বলতে বাইরে চলে গেল। শাওন রিমিকে জিজ্ঞেস করলো, রিমি, অফিসে স্পর্শের রুমের সিসি ক্যামেরায় কাকে দেখতে পেলি? রিমি বলল, শাওন সিসিটিভি ফুটেজটা ডিলিট হয়ে গেছে। শাওন অবাক হয়ে বলল, কি বলছিস? এটা কিভাবে সম্ভব? আহনাফ আঙ্কেল আর স্পর্শের অনুমতি ছাড়া তো কোনো সিসিটিভি ফুটেজ ডিলিট করা নিষেধ। আঙ্কেলকে জানিয়েছিস সেই কথা?
রিমি বলল। হ্যাঁ, আঙ্কেল ওই 3 জনকেই চাকরি থেকে বরখাস্ত করেছেন। শাওন বলল। না না না, চাকরি থেকে বরখাস্ত করে আঙ্কেল আরো ভুল করেছেন। একমাত্র ওদের মধ্যেই একজনই এই কাজ করেছে, আর সেই একমাত্র জানে কার কথা সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে। চাকরি থেকে বরখাস্ত করে সে তো আমাদের নাগালের বাইরে চলে গেছে। সাথে সাথে নির্দোষ আরও 2 জনেরও চাকরি চলে গেছে। আমার ওই 3 জনের সাথে আবার কথা বলতে হবে। ওই 3 জনকে চাকরিতে ফিরিয়ে এনে ওদের খুব সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ওদের থেকে কথা হাসিল করতে হবে। পেছন থেকে আনাফ শাহরিয়ার বলল। ঠিক বলেছো শাওন, তুমি ওদের আবার চাকরিতে জয়েন করতে বলো, আর তাদের মধ্যে যে দোষী তাকে খুঁজে বের করো। একজনের জন্য আরো 2 জনকে শাস্তি দেওয়া ঠিক হবে না। আরিফ মাহমুদ ওপাশ থেকে তিক্ত কণ্ঠে বলল। এখন কেন মেয়ের জন্য কাঁদছো বড় ভাই? তোমার মেয়ে, তুমি নিজের হাতে তাকে মানুষ করেছো, আর তোমার মেয়েকে তুমি চিনো না? এইটুকু বিশ্বাস জন্মায়নি মেয়ের উপর? আকরাম মাহমুদ কাঁদতে কাঁদতে বলল। আমার ওই সময় মাথা ঠিক ছিল না। সমাজের কথা, মানুষের কথা চিন্তা করে মেয়েটাকে দূরে ঠেলে দিয়েছি। আরিফ মাহমুদ বলল। এখন তো তোমার সমাজের কাছে প্রমাণ হয়ে গেছে কথা নির্দোষ। তাহলে এখন তোমার সমাজের মানুষকে বলো তোমার মেয়েকে খুঁজে বের করে এনে দিতে। ওই সময় তো তারা বাড়ি বয়ে এসে কথা শোনাচ্ছিল অনেক, কিন্তু এখন দেখো তো তোমার বাড়িতে কেউ আসে কিনা তোমাকে একটাবার সান্ত্বনা দিতে। আকরাম মাহমুদ কোনো কথা বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। আরিফ মাহমুদ আবার বলল। আমি নিষেধ করেছিলাম কথাকে ওই নিউজ চ্যানেলে না ঢুকতে, কিন্তু জোর গলায় বলিনি। হয়তো জোর করে বললে মেয়েটা শুনতো। আমি ভাবতেই পারিনি ওই টক্সিক সাইকো ছেলেটা আমার উপর প্রতিশোধ নিতে আমার মেয়েটাকে নিয়ে খেলা করবে। যদি ভাবতে পারতাম তাহলে কোনো সময়ই কথাকে ওই নিউজ চ্যানেল ঢুকতে দিতাম না। আকরাম মাহমুদ বলল। আমার মেয়েটা এখন কোথায় কোথায় খুঁজে পাবো আরিফ? আমার মাথায় কিছুই আসছে না। আরিফ মাহমুদ ক্ষিপ্ত কণ্ঠে বলল। আমি কি করে বলবো? খুঁজে বের করো আমার মেয়েকে। হসপিটাল, মর্গ কোথাও বাদ রেখো না, সব জায়গায় খোঁজো, সব জায়গায়। এই বলে আরিফ মাহমুদ ফোন রেখে দিল। আকরাম মাহমুদ আবারও ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আজিম মাহমুদ সাজিদকে ফোন করলো। আজিম মাহমুদ বলল। সাজিদ কিছু তার আগে কণ্ঠে বলল। বাবা, আমি যদি কথার খোঁজ পেতাম তাহলে তো আমি তোমাদেরকে জানাতাম, তাই না? আমার বন্ধুরা কেউ কথাকে এখনো খুঁজে পায়নি। এখন ফোন রাখো, আমার কাজ আছে। সাজিদের এই রকম কথায় আজিম মাহমুদ অবাক হয়ে গেল। কথা এখনো নিখোঁজ আছে, আর সাজিদ নিশ্চিন্ত মনে কাজ নিয়ে কিভাবে ব্যস্ত থাকতে পারে। জমির মাহমুদ বাড়ির ছেলেদের হুঙ্কার ছেড়ে বলল কথাকে যেখান থেকে পারে খুঁজে বের করে আনতে। আকরাম মাহমুদ, জমির মাহমুদ, সাজ্জাদ, সাদিদ সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল কথাকে খুঁজতে। শাওন তুলিকে হাত ধরে বারান্দায় নিয়ে এলো। তুলি ভুরু কুচকিয়ে বলল। কি ব্যাপার শাওন, এভাবে আমাকে নিয়ে এলে কেন? শাওন তুলিকে জিজ্ঞেস করলো। তুমি কি সত্যি জানো না কথা কোথায় আছে? তুলি অবাক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে বলল। আশ্চর্য শাওন, তুমি কি বলতে চাইছো? আমি জেনেও কথা কোথায় আছে সেই কথা তোমাদের কাছে গোপন রাখছি? শাওন বলল। না, আসলে কথা তো আমার বন্ধু, তাই না? এমনও তো হতে পারে কথা কোথায় আছে সেই কথা ওই আমাদের জানতে তোমাকে নিষেধ করেছে। তুলি বলল। এরকম যদি হতো তাহলে আমি তোমাদের মতো কথাকে নিয়ে এত চিন্তা করতাম না। শাওন হেসে বলল। তোমার চোখ মুখে আমি কিন্তু এতটাও চিন্তিত সাপ দেখতে পাচ্ছি না তুলি, যতটা না আমরা চিন্তা করছি। বন্ধু হিসাবে এতটাও নিশ্চিন্তে থাকাটাও কি স্বাভাবিক? তুলি শুকনো ঢোক গিলে বলল। আশ্চর্য, এতটাও চিন্তা করে কি হবে? যা হবার তা তো হবেই। আমি এই বিষয়ে আর তোমার সাথে কথা বলতে চাই না। ঠিক সেই সময় তুলির ফোন বেজে উঠল। তুলির সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল। শাওন বলল। কার ফোন ছিল? ফোনটা কেটে দিলে কেন? তুলি বলল। আমার এখন ফোনে কথা বলতে ভালো লাগছে না, আর তোমার সাথেও না। এই কথা বলে তুলি শাওনের সামনে থেকে চলে গেল। স্পর্শ হঠাৎই করে তার বুকের উপর ভর করে অনুভব করলো তার শুষ্ক ঠোঁট দুটো কারো ভেজা ঠোঁটের আয়ত্তে চলে গেছে। স্পর্শ চোখ খুলে দেখে ডাগর ডাগর চোখে অশ্রুভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গোলাপি ঠোঁট দুটো প্রসারিত করলো কথা। স্পর্শ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। স্পর্শ শুধু অস্থির কণ্ঠে বলল। কথা, তুই এসেছো?
কোথায় চলে গিয়েছিলে আমার কাছ থেকে? তুমি জানো না আমি তোমাকে কোথায় না খুঁজেছি। কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনিই তো বলেছিলেন না আমাকে আপনার জীবন থেকে চলে যেতে, তাই তো আমি চলে গেছি। স্পর্শের দু চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। স্পর্শ বলল, না কথা, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার মৃত্যু শ্রেয় হবে। কথা বলল, তাহলে চলে আসুন আমার কাছে। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, মানে? কথার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, মানে আমি তো মরে গেছি। আপনি আমার সাথে যা করেছেন, মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না যে কি করে মুখ দেখাতাম আমি সবাইকে। স্পর্শ কাঁদতে কাঁদতে বলল, না কথা, তুমি মিথ্যে বলছো। তুমি মরনি, তুমি মরতে পারো না। এই যে তুমি আমার সামনে বসে আছো। কথা হেসে বলল, হ্যাঁ বসে তো আছি। আপনার এই কষ্ট দেখে ছুটে এসেছি আপনার কাছে। শুধু শুধু কেন খুঁজছেন আমাকে? আমাকে তো খুঁজে পাবেন না আপনি। আমি অনেক দূরে চলে গেছি। এই যে এক্ষুনি আমাকে চলে যেতে হবে। স্পর্শ বলল, না কথা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর যদি যেতে হয় তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও। কিন্তু কথা একাই সঙ্গে সঙ্গে বাতাসের সাথে মিলিয়ে গেল। স্পর্শ কাঁদতে কাঁদতে বলল, যেও না কথা, আমাকে নিয়ে যাও প্লিজ, ফিরে এসো আমার কাছে। স্পর্শের সঙ্গে সঙ্গে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল। না কথা, যেও না আমার কাছ থেকে। সুরভিও ছেলের পাশে বসে চোখ লেগে গিয়েছিল। স্পর্শের চিৎকারে তার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আনাফও স্পর্শের রুমে সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। কাল সারা রাত কারোরই ঘুম হয়নি। শাওন, তুলি পাশের রুমেই ঘুমিয়েছিল। স্পর্শের এই অবস্থায় আনাপ তাদের যেতে দেয়নি। শাওনকে সবসময় স্পর্শের সাথে থাকা দরকার। রিমিও একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। স্পর্শের চিৎকারে আনাফও জেগে গেল। শাওনও পাশের ঘর থেকে ছুটে এলো। সুরভি অস্থির হয়ে বলল, কি হয়েছে বাবা? বাজে স্বপ্ন দেখেছিস? স্পর্শ বড় বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আমার মন শান্ত হচ্ছে না মা। আমি কি সারা জীবনের জন্য ওকে হারিয়ে ফেললাম? এই কথা বলে স্পর্শ আবার সঙ্গে সঙ্গে বলল, দাদা, আমি ওকে হারাতে পারবো না। যেখানে থেকেই হোক আমি ওকে খুঁজে বের করবই। এই কথা বলে স্পর্শ বিছানা থেকে নামতে গেলে তার হাতে স্যালাইনের টান লাগলো। সে সঙ্গে সঙ্গে হাত থেকে স্যালাইন টেনে খুলে বিছানা থেকে নেমে পড়ল। সুরভি বলল, যাওয়ার আগে তোকে খেয়ে যেতে হবে বাবা। স্পর্শ বলল, আমি খাবো না। আনাফ শাহরিয়ার এবার জোর গলায় বলল, স্পর্শ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কথাকে নিয়ে আমরাও চিন্তিত, কিন্তু না খেয়ে থাকলে কি ওকে খুঁজে পাওয়া যাবে? শাওন স্পর্শের কাছে এসে বলল, স্পর্শ তুই খেয়ে নে ভাই। ডক্টর তোকে খাবার খেয়ে ওষুধ খেতে বলেছে। দেখ, তোর শরীর যদি সুস্থ না থাকে তাহলে তুই কিভাবে কথাকে খুঁজে বের করবি? এই এতটা সময় তুই অসুস্থ হয়ে পড়েছিলি, এটা কি সময় নষ্ট নয়? আবার যদি অসুস্থ হয়ে যাস তাহলে আমরা কথাকে খুঁজবো নাকি তোর পিছনে সময় নষ্ট করব? তাই কথাকে খুঁজতে হলেও শরীরের শক্তি দরকার। রমেশ এরই মধ্যে খাবার নিয়ে এলো। সুরভি খাবারের প্লেট হাতে নিয়ে এক হাতে ছেলেকে বিছানায় বসিয়ে দিল। স্পর্শ বাধ্য ছেলের মতো বসে পড়ল। এবার আর জেদ করলো না। শাওন বলল, তুই খেয়ে নে, আমি রেডি হয়ে আসছি। স্পর্শ খাবার খেতে খেতে কথার খাওয়ার কথা মনে হতেই স্পর্শের চোখ দিয়ে পানি পড়ছে। সে কথাকে খেতেও দেয়নি। মেয়েটা খিদে সহ্য করতে পারে না। স্পর্শ হাত দিয়ে খাবার ঠেলে সরিয়ে দিল। সুরভি আনাফের দিকে তাকাতে আনাফ সুরভিকে আর জোর করতে নিষেধ করলো। শাওন স্পর্শের রুমে ঢুকে বলল, পুরো ঢাকা শহরে থাকাও ওর আত্মীয় স্বজনের জায়গায় খোঁজা শেষ। ঢাকা শহরের প্রতিটা হোটেল, হাসপাতাল, সব জায়গায় খোঁজ করা হয়ে গেছে। ঢাকার বাইরেও আমাদের প্রতিনিধিরা যার যার অবস্থান থেকে সবাই খুঁজে দেখছে, কিন্তু কথা কোথাও নেই। এখন বল, আর কোথায় কথাকে খুঁজবি তুই? স্পর্শ চোখ বন্ধ করে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু জানি ওকে যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে। আনাফ শাহরিয়ার বলল, আচ্ছা, একটা নিখোঁজ সংবাদ ছাপানো হলে কেমন হয়? স্পর্শ বিরক্ত মুখে বলল, বাবা তুমি কি বলছো? ওকে কেউ লুকিয়ে রেখেছে? কেউ কাউকে লুকিয়ে রাখলে কি ওই নিখোঁজ সংবাদ দেখেও সে কি সামনে নিয়ে আসবে কথাকে? আনাফও বিরক্ত সুরে বলল, আবার সে একই কথা। আচ্ছা, ওকে কে লুকিয়ে রাখবে বলো তো? স্পর্শ জোর গলায় বলল, আরিফ মাহমুদ আর সাজিদ মাহমুদ। হ্যাঁ, ওরাই আমার কথাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে।
সবাই সবার মুখের দিকে তাকালো। আরিফ মাহমুদের কথা শুনে সুরভি ভুরু কুচকিয়ে কিছু একটা ভেবে ছেলের হাত ধরে বলল, আয় আমার সাথে আয়, আমি জানি কথা কোথায় আছে। শাওন, তুমিও এসো আমার সাথে। স্পর্শ, শাওন, আনাফ, শাহরিয়ার অবাক চোখে একজন আরেকজনের দিকে তাকালো। স্পর্শ মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল, শাওনও তাদের সাথে গেল। আদিবা শাহরিয়ার তার বান্ধবী রুবিনা খানমের বাড়িতে ঢুকতেই রাকা আর রুবিনা তাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। রাকা আদিবাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আন্টি? আদিবা হেসে বলল, খুব ভালো আছি। আমার তো ভালো থাকারই কথা, যা চেয়েছিলাম তার থেকে আরো বেশি পেয়ে গেছি। ভালো থাকবো না? রাকা আদিবাকে বলল, ঠিক বলেছ আন্টি, তুমি যা ভেবেছিলে তার থেকে বেশিই হয়েছে। আদিবা হাসি মুখে বলল, ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ওই মেয়েটা কোথাও যে হারিয়ে গেল। ভালোই হয়েছে, এখন স্পষ্ট চাইলে ওই মেয়েকে আর খুঁজে পাবে না। দুদিন কান্নাকাটি করে তারপর ওই মেয়েকে ভুলে যাবে। আদিবা রাকার হাত ধরে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে তুই সরিয়ে রাখিসনি তো? রাকা বলল, না আন্টি, কথাকে আমি সরাইনি। যদি ওকে পেতাম তাহলে সত্যি সত্যি নিজের কাছে বন্দি করে রাখতাম, আর মিনিটে মিনিটে ওর গালে চড় মারতাম। কত বড় সাহস আমার গালে চড় দেয়! আদিবা বলল, ওই মেয়েটা এত বড় সাহস তোকে চড় মেরেছে? রাকা নেকা কাঁদুনি কেঁদে বলল, হ্যাঁ আন্টি। আদিবা আবার বলল, সত্যি কি কথা তোর কাছে নেই? দেখ, তুই আমার কাছে লুকাস না। কোনো সমস্যা হলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো। রাকা বলল, না আন্টি, কথা সত্যি আমার কাছে নেই। আমি তোমাকে মিথ্যা বলবো না নিশ্চয়ই। শুধুমাত্র তোমার জন্য আমি স্পর্শকে পাবো, আর আমি তোমাকে মিথ্যা বলবো বলো? আদিবা কিচ্ছু বলল না। রাকা আবার বলল, হ্যাঁ, একটা কাজ আমি করেছি। সেটা হলো ওই প্যান ড্রাইভটা চুরি করে ওই ভিডিওটা আমি লিক করে দিয়েছি। আদিবা শাহরিয়ার ভুরু কুচকিয়ে ওদের চোখের আড়ালে নিজের ব্যাগে রাখা মোবাইলটা রেকর্ড অপশনে ফেলে দিয়ে বলল, কি বলছিস তুই? আমি তো মনে করেছি ওই ভিডিওটা স্পেশাল লিঙ্ক আসবে, যে এখন বাঁচার জন্য সবাইকে মিথ্যা কথা বলবে। রাকা শয়তানি হাসি হেসে বলল, না আন্টি, ভিডিওটা আমি লিক করেছি। হ্যাঁ, এতে পুরো দোষ স্পর্শের হয়েছে, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আদিবা বলল, ক্ষমা বলছিস কেন? আমি তো সত্যি খুব খুশি হয়েছি। ওই মেয়েটার পুরোটা জীবন শেষ হয়ে গেছে। একটা কাজ কর, পেন ড্রাইভটা নিয়ে আয় তো দেখি। রাকা হেসে মাকে বলল, দেখো মা, তোমার বান্ধবী আমাকে বিশ্বাসই করছে না। দাঁড়াও তাহলে, আমি এক্ষুনি ওই পেন ড্রাইভটা নিয়ে আসছি। রাকার সাথে তার ঘর থেকে পেন ড্রাইভ টেনে আদিবার হাতে দিল। আদিবা পেন ড্রাইভটা ব্যাগে ঢুকিয়ে নিল। আদিবা রাকার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে তার সর্বস্ব দিয়ে রাকাকে চড় মারল। রুবিনা খানম আর রাকা অবাক হয়ে গেল। রুবিনা আদিবার উদ্দেশ্যে বলল, আদিবা, তুই এটা কি করলি? আমার মেয়েকে মারলি কেন? আদিবা বলল, তোর মেয়ে পেন ড্রাইভ চুরি করে ওই ভিডিওর লিঙ্ক করেছে, আর দোষ হয়েছে আমার ছেলের। আমার ছেলেটা অনুশোচনায় ধুকে ধুকে মরছে। আমি প্রথমে এই ভিডিও দেখে খুব খুশি হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটা স্পর্শের কাজ। কিন্তু না, স্পর্শ তো এই কাজ করতেই পারে না। স্পর্শ তো কথাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর আমিও বুঝতে পারিনি আমার ছেলেটা ওই মেয়েটাকে এত ভালোবাসবে। আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে রুবিনা, শুধু আমার জন্য। আমার সব ভুলের জন্য সবচেয়ে বড় ভুল ছিল তোর মেয়েকে আমার ছেলের জন্য পছন্দ করা। আজ যদি এই ভিডিওটা লিক না হতো তাহলে এই ব্যাপারটা এত গভীর পর্যন্ত গড়াতোই না। এই কথা বলে আদিবা চলে যেতে চাইলে রুবিনা বলল, তুই তো ভালো মানুষ সানজিদা। আদিবা আদিবা থেমে গিয়ে রুবিনার সামনে গিয়ে বলল, আমি ভালো মানুষ কখনোই সাজতে চাইনি রুবিনা। শুধু ভালো একটা মা হতে চেয়েছিলাম, ছেলের ভালো চাইছিলাম। আমি মনে করেছিলাম ওই মেয়েটা আমার ছেলের জন্য পারফেক্ট না। স্পর্শ জীবনটাও ওর বাবার মতো হয়ে যাবে, সেটা আমি দেখতে পারলাম না। তাই মিথ্যের উপর মিথ্যে বলেছিলাম। আমি যতটুকু বলেছিলাম ততটুকু দিয়ে হয়তো সব কিছু ঠিক হয়ে যেত, কিন্তু
তোর মেয়ে যা করেছে তাতে তো দুটো জীবন নষ্ট হয়ে যাবে রুবিনা। এর মধ্যে একটা জীবন আমার স্পর্শ, আর ওর জন্য তোর মেয়েকে শাস্তি পেতে হবে। এই কথা বলে আদিবা বাড়ি থেকে বেরিয়ে গেল। সুরভির ড্রাইভারকে গাড়ি রাখতেই বলতেই গাড়ি একটা বাড়ির সামনে এসে থামলো। সুরভি, স্পর্শ আর শাওন গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সুরভি কলিং বেল চাপতেই সুন্দর একটা মেয়ে এসে দরজা খুলে ভুরু কুচকিয়ে সবার দিকে তাকালো। মেয়েটাকে দেখে স্পর্শ আর শাওন দুজনের দিকে তাকালো। সুরভিও মেয়েটাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা সুরভির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সুরভি আন্টি না? সুরভি হেসে মেয়েটার গালে হাত রেখে বলল, হ্যাঁ। সুরভি মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? মেয়েটা বলল, ভালো আন্টি, এসো ভিতরে এসো। মেয়েটা কথার সমবয়সী আর দেখতেও সুন্দর। মেয়েটা সুরভির হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলো। স্পর্শ আর শাওনও তাদের পিছু পিছু ঢুকলো। সুরভি বলল, তোর খালামণি কোথায়? ঠিক সেই সময় ছায়া অন্য একটা ঘর থেকে কলিং বেলের শব্দ পেয়ে ড্রয়িং রুমে আসতে আসতে বলল, কে এসেছে রে মাহি? ছায়া ড্রয়িং রুমে সুরভিকে দেখে খুশি হয়ে বলল, আরে সুরভি, তুই এখানে হঠাৎ করে? ছায়া সুরভির পাশে স্পর্শকে দেখতে পেয়ে ভুরু কুচকিয়ে বলল, কি হয়েছে সুরভি, হঠাৎ তোর ছেলেকে নিয়ে আমার বাড়িতে? সুরভি ছায়ার হাত ধরে বলল, দেখ ছায়া, আমার মনে হয় আমার নতুন করে তোকে আর কিছু বলার দরকার নেই। যা কিছু হয়ে গেছে সব তোর জানা। ছায়া কিছু না বলে চুপ করে রইল। সুরভি বলল, আমি কথা আর স্পর্শের বিষয় বলছিলাম। ছায়া বলল, হ্যাঁ, আমি সব কিছু জানি, আর জানবই না কেন। বাসায় টিভি আছে, হাতে ফোন আছে, আর জানানোর জন্য তো তোর ছেলে ওই ভিডিওটা ভাইরাল করেই দিয়েছে, তাই না? ছায়ার কথা শুনে স্পর্শ দাঁতে দাঁত চেপে ধরল। সবাই সবকিছু জানার পরও কেন তাকেই বারবার দোষী করা হচ্ছে। তারপরও এই দোষ নিজের কাঁধে নিতে প্রস্তুত হতো স্পর্শ, যদি এর বিনিময়ে তার প্রাণ পাখিকে ফিরে পেত। শাওন স্পর্শকে বুঝতে পেরে ইশারা করে শাওন থাকতে বলল। সুরভি বলল, বাড়িতে টিভি আছে, তাহলে আজ সকালের মিস্টার আহনাফ শাহরিয়ারের ইন্টারভিউটা নিশ্চয়ই দেখেছিস? ছায়া বলল, হ্যাঁ দেখেছি। দেখে যা বুঝলাম তা হলো বড় বড় মানুষের বড় বড় কথাই আমাদের মতো সাধারণ মানুষরা এখন বিশ্বাস করতেই হবে। স্পর্শ হাতের মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরে শাওনের দিকে তাকালো। শাওন থেকে ইশারা দিয়ে হাত জোর করে বলল শান্ত হতে। সুরভি বলল, ছায়া, আমি জানি তুই কথাকে খুব ভালোবাসিস, আর তাই তুই রাগের মাথায় এরকম বলছিস। কে দোষী কে নির্দোষ সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু তার আগে আমাদের কথাকে খুঁজে বের করতে হবে। কথার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পাচ্ছে, আর তার সাথে সাথে আমার ছেলেটাও। ছায়া ভুরু কুচকিয়ে বলল, এইসব কথা তুই আমাকে কেন শোনাচ্ছিস? সুরভি বলল, কারণ আমি জানি কথা তোর কাছে আছে। আরিফ মাহমুদ বলেছে না তোকে ওকে লুকিয়ে রাখতে? মায়ের কথা শুনে এবার স্পর্শ সবটা বুঝতে পারল। এই মহিলাটার আরিফ মাহমুদের সাথে যোগাযোগ আছে, তার মানে তার প্রাণ পাখিটা এখানেই থাকতে পারে। কেউ কিছু বলার আগে স্পর্শ বাড়ির প্রতিটা রুমের দরজা খুলে খুলে কথাকে খুঁজতে লাগলো। এসব দেখে ছায়া সুরভির উপর ক্ষিপ্ত হয়ে বলল, এসব কি হচ্ছে সুরভি? তুই তোর সাইকো ছেলেকে নিয়ে আমার বাড়িতে ঢুকে আমার অনুমতি ছাড়া এভাবে আমার বাড়ি সার্চ করতে পারিস না? সুরভি বলল, আমার ছেলের সুখই আমার কাছে সবকিছু। কথা কোথায় আছে বলে দে ছায়া। ছায়া বলল, কথা আমার কাছে নেই। তোর ছেলেকে বল এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, না হলে কিন্তু আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ঢুকে এই বাড়ির এইরকম অবস্থা ব্যবহার করা, আমি তোর ছেলে ও তোর স্বামীর নামে কিন্তু মামলা করব। স্পর্শ এই সব কিছু শুনছে, কিন্তু সে একটা কথাও পাত্তা দিচ্ছে না। স্পর্শ সব ঘরে খুঁজে কোথাও কথাকে খুঁজে পেল না। একটা রুম এখনো বাকি রয়ে গেছে। স্পর্শ সেই রুমটার সামনে যেতেই মাহি এসে সামনে দাঁড়িয়ে হাত আগলে বলল, এইটা আমার রুম, আপনি বিনা অনুমতিতে একটা মেয়ের রুমে ঢুকতে পারেন না। স্পর্শ রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে পাশে থাকা আলমারিটাতে ঘুষি মারল। মনে হচ্ছে মাহি তার সামনে দাঁড়ানোটা তার পছন্দ হয়নি, আর সেই রাগ সে আলমারিটার উপর ছেড়েছে।
আলমারির কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মাহি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে স্পর্শের সামনে থেকে সরে গেল। ছায়া এসব দেখে অবাক হয়ে সুরভিকে বলল, তোর স্বামী তো টাকার অভাব নেই সুরভি, এত টাকা রেখেও ছেলেকে সাইকিয়াট্রিস্টের ডাক্তার দেখাচ্ছিস না কেন? মাহি সরে যাওয়ার পর স্পর্শ মাহির রুমের দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ক্ষণিকের জন্য মনে হয়েছিল কথাকলি নামক তার প্রাণ পাখিটা মনে হয় এখানে আছে, কিন্তু না। স্পর্শের অস্থির চোখ তাকে এই ঘরের কোথাও খুঁজে পেল না। স্পর্শ দাঁতে দাঁত চেপে এই ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই সময় স্পর্শের চোখে কিছু একটা পড়ল। সঙ্গে সঙ্গে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। স্পর্শ এই ঘর থেকে বেরিয়ে ছায়ার সামনে দাঁড়িয়ে বলল, কি বলছিলেন যেন আন্টি? আমার বাবার এত টাকা থাকা সত্ত্বেও আমাকে কোনো সাইকোলজিস্ট ডাক্তার দেখাচ্ছে না কেন, তাই না? আসলে কি লাভ বলুন ডক্টরের পেছনে এত টাকা খরচ করার? আবার সাইকোলজিস্ট তো আমার কথা ও কোথায় আছে আপনি সুন্দরভাবে বলে দিন, দেখবেন আমার আর কথার বিয়ের পর ডজন ডজন বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের বাড়িতে বেড়াতে আসবো। আর যদি না বলেন কথা কোথায় আছে, তাহলে আপনার এই ছোট্ট সুন্দর বাড়িটাতে আগুন লাগিয়ে দেব। এখন বলুন কোনটা দেখতে বেশি ভালো লাগবে, পোড়া বাড়ি নাকি বাড়ি ভরা ডজন ডজন বাচ্চা কাচ্চা? ছায়া সুরভির দিকে তাকিয়ে রাগে চোখে বলল, সুরভি, তোর সামনে তোর ছেলে আমাকে ভয় দেখাচ্ছে আর তুই কিছুই বলছিস না। সুরভি বলল, তুই তো বললি আমার ছেলে সাইকো, তাই তোর কি মনে হয় ও আমার কথা শুনবে? ছায়া বলল, ছেলে একটু মা বলে ডেকেছে বলে খুশিতে কত কত হয়ে আছিস মনে হচ্ছে। ভুলে গেলি দুদিন আগেই এই ছেলে তোকে তোর সম্পর্কে কত খারাপ খারাপ কথা বলেছে। স্পর্শ দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, উফ প্লিজ চুপ। আমি এখানে পুরনো কথা শুনতে আসিনি, নতুন কথা শুনতে এসেছি। আমার কথা কোথায় আছে সেই কথা বলুন। ছায়া বলল, আমি জানি না কথা কোথায়। তোমার বাবা তো অনেক লম্বা হাত, সেই হাতের জোরেই তুমি কথাকে খুঁজে পাচ্ছ না। স্পর্শ ক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখুন আন্টি, আপনি কিন্তু আমাকে রাগিয়ে দিবেন না। পেছন থেকে মাহি হঠাৎ করে হেসে উঠে বলল, ও আপনি এখনো রাগেননি বুঝি? আমাদের ভাগ্য ভালো আপনি এখনো রাগেননি। স্পর্শ দাঁতে দাঁত চেপে মাহির দিকে তাকালো। এই মেয়েটার মধ্যে কথার কিছু বাজে স্বভাব আছে। সিরিয়াস পরিস্থিতিতেও রাগের মধ্যে আরো রাগ বাড়িয়ে দেওয়া। স্পর্শের এভাবে তাকানোতে মাহি তো ভয় পেলই না, উল্টো তাকে মুখ ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। সুরভি ছেলের হাত ধরে বলল, এখন এখান থেকে চল বাবা, আমি বুঝতে পেরে গেছি কথা কোথায় আছে। সেই কথা ছায়া কিছুতেই বলবে না। স্পর্শ বলল, আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। মাহি এগিয়ে এসে বলল, বাহ, খুব সুন্দর ভয় দেখাচ্ছেন আপনি। ওই সময় ভয় পেয়ে গেছি বলে ভাববেন না এখনো ভয় পেয়ে যাব। আসলে ওই সময় আপনার হাত থেকে রক্ত বের হচ্ছিল, তাই রক্ত দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। সবাই সঙ্গে সঙ্গে স্পর্শের হাতের দিকে তাকালো। স্পর্শের হাতে ছোট ছোট কাঁচ ঢুকে রক্ত বের হচ্ছে। সুরভি স্পর্শের হাত দেখে অস্থির হয়ে পড়ল। সুরভি স্পর্শের হাত ধরে বলল, স্পর্শ, এক্ষুনি তোর হাতে ব্যান্ডেজ করতে হবে, চল এখান থেকে। স্পর্শ যেতে না চাইলেও শাওন আর সুরভি তাকে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। মায়ের সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে বলল, দেখেছো খালা, মনি ওই সাইকোটাকে কত সহজে বাড়ি থেকে বের করে দিল। ছায়া আর মাহি দুজনেই হাসলো। হসপিটালে বসে ডক্টর ইফাজ স্পর্শের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে বাবা। এখন আসলে রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েই কাজ করতে হবে। আশা করি তোমার মতো বুদ্ধিমান একটা ছেলেকে সেই কথা দ্বিতীয়বার মনে করিয়ে দিতে হবে না আমাকে। শাওন পাশে থেকে বলল, ওসব বুদ্ধি ওরই কাজের পিছনে শেষ করে ফেলেছে আঙ্কেল। এখন ওর মাথায় যা অবশিষ্ট আছে তা শুধু গোবর পোড়া। স্পর্শ বড় বড় চোখ করে শাওনের দিকে তাকালো। শাওন বলল, তোর ওই গরুর মতো দেখে আমি ভয় পাই না। সুরভি স্পর্শের হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ডক্টর ইফাজ সুরভির দিকে তাকিয়ে বলল, ভাবি এখন আপনার ছেলে ঠিক আছে, এখন আর কাঁদার দরকার নেই। ওকে বাড়ি নিয়ে যান, আর অবশ্যই ওকে বলবেন যেন মাথা ঠান্ডা রাখে। স্পর্শ শাওন আর সুরভি হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো।
স্পর্শের কানের মধ্যে ডক্টর ইফাজের কথা আর চোখের মধ্যে ভেসে উঠল ছায়ার বাড়িতে মাহের রুমে স্পর্শ যা দেখেছিল। গাড়ি বাড়ির সামনে আসতে স্পর্শ সুরভিকে বলল, বা আমার অফিসে যেতে হবে, তুমি বাড়িতে চলে যাও। সুরভি বলল, এখন অফিসে গিয়ে কি করবি? স্পর্শ বলল, যা আগে করা উচিত ছিল তাই। সুরভি বলল, আমার মনে হয় ছায়া জানে কথা কোথায় আছে। স্পর্শ মাথা নেড়ে বলল, দেখছি। সুরভি বাড়ির সামনে নেমে পড়ল। শাওন আর স্পর্শ অফিসে চলে গেল। অফিসে ঢুকে স্পর্শের চোখে পড়ল কথার ডেস্কের উপর। চোখের কোণে আবারও পানি চলে এলো। স্পর্শকে দেখে সবাই স্পর্শের দিকে তাকিয়ে আছে। আজ 2 দিন পর সবাই এই অফিসের বসের দেখা পেল। যে ছেলে কাজের জন্য এত পাগল সে 2 দিন অফিসের মুখও দেখেনি। স্পর্শ চোখের কোণে পানি মুছে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় সবার উদ্দেশ্যে বলল, কার এত বড় সাহস আমার রুম থেকে আমার পার্সোনাল পেন ড্রাইভ চুরি করে? কারো মুখে কোনো কথা নেই। স্পর্শ আবারও বলল, আমার পেন ড্রাইভ চুরি করে যে এই ভিডিওটা লিক করেছে তার অবস্থা তো আমি খারাপ করবই, শুধু একবার তাকে খুঁজে পাই তারপর। এই কথা বলে স্পর্শ তার রুমে চলে গেল। শাওনও তার পেছন পেছন চলে গেল। রুমে ঢুকে স্পর্শ শাওনের উদ্দেশ্যে বলল, শাওন, আমার কয়েকজনের ফোনের কল লিস্ট লাগবে 1 ঘন্টার ভেতর। শাওন বলল, হয়ে যাবে বস, শুধু বল কার কার ফোনের কল লিস্ট জোগাড় করতে হবে। স্পর্শ বলল, আরিফ মাহমুদ, সাজিদ মাহমুদ, সাজ্জাদ মাহমুদ, ছায়া, মাহি আর। শাওন বলল, আর? স্পর্শ চোখ নামিয়ে বলল, আর তুলি। শাওন অবাক চোখে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ শাওনের দিকে তাকালো। শাওন মাথা নেড়ে বলল, ওকে, হয়ে যাবে। শাওন সঙ্গে সঙ্গে স্পর্শের রুম থেকে বেরিয়ে গেল। শাওন চলে যাওয়ার পর স্পর্শ তার রুম থেকে বেরিয়ে কথার ডেস্কের সামনে গিয়ে কথার ল্যাপটপ নিয়ে আবারও নিজের রুমে চলে গেল। সবাই আর চোখে স্পর্শের দিকেই তাকিয়েছিল। স্পর্শ কথার ল্যাপটপ খুলতেই কথার সুন্দর একটা ছবি ভেসে উঠল স্ক্রিনে। স্পর্শের চোখ ছলছল করে উঠল। স্পর্শ কথার ছবির দিকে তাকিয়ে বলল, তুমি আমার সামনে এসে আমাকে যত খুশি শাস্তি দাও কথাগুলি, আমি সব শাস্তি মাথা পেতে নিব, কিন্তু তবুও তুমি আমার সামনে এসো। আমাকে তোমার ক্ষমা করার দরকার নেই, তোমার ঘৃণা আমি মঞ্জুর করে নিলাম, কিন্তু তবুও তুমি আমার সামনে থেকো। ছায়া আরিফ মাহমুদের ফোনে ফোন করলো। আরিফ মাহমুদ ফোন রিসিভ করে বলল, হ্যালো। ছায়া বলল, সুরভি এসেছিল তার ছেলেকে নিয়ে কথার খোঁজ করতে। আরিফ তিক্ততার হাসি হেসে মাহমুদ বলল, ওদের তো আসারই ছিল। ছায়া বলল, হ্যাঁ, তোমার ফ্লাইট কখন? আরিফ বলল, আর 1-2 ঘন্টা পর। ছায়া বলল, ওকে, আমি এয়ারপোর্টে থাকবো। আরিফ বলল, আরিফ মাহমুদ ফোন রেখে দিল। মাহি ফোন করলো সাজিদকে। ওপাশ থেকে সাজিদ বলল, হ্যাঁ বলো মাহি। মাহি বলল, স্পর্শ এসেছিল সাজিদ ভাইয়া, কথা কি খুঁজতে? সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, কি বলছিল? মাহি বলল, পাগলের মতো করছিল কথার জন্য। সাজিদ বিরক্ত স্বরে বলল, কথার জন্য তো একজনই পাগল হতে পারে মাহি, সে শুধুমাত্র সাজিদ মাহমুদ, আর অন্য কারো নাটকের কাহিনী শোনার প্রয়োজন নেই আমার। এই কথা বলে সাজিদ ফোন রেখে দিতে চাইলে মাহি তাড়াহুড়ো করে বলল, আপনার ফ্লাইট কখন সাজিদ ভাইয়া? সাজিদ বলল, আর 5 ঘন্টা পর। মাহি বলল, আপনার বাড়ির লোকে তো কেউ জানে না আপনি আসছেন, আমি আসবো আপনাকে রিসিভ করতে। সাজিদ বলল, শুধু শুধু কষ্ট করার দরকার নেই মাহি, আমার কোনো সমস্যা হবে না। এই কথা বলে সাজিদ ফোন রেখে দিল। মাহি তার ঘরে রাখা ছবির একটা ফ্রেম হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বলল, তুই কত লাকি কথা, দুটো মানুষ তোকে পাগলের মতো ভালোবাসে। ফ্রেমে কথা, তুলি আর মাহির ছবি বাঁধানো ছিল। কথা, মাহি আর তুলি তারা কলেজ ফ্রেন্ড। শুধু কলেজ ফ্রেন্ড বললে ভুল হবে, তারা 3 জন খুব ভালো বন্ধু। স্পর্শ কথার ল্যাপটপ ঘাটছে জরুরি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এটা কথার অফিসিয়াল ল্যাপটপ ছিল। অফিসিয়াল ল্যাপটপে কথা তার পার্সোনাল কোনো কিছুই কখনোই রাখতো না, তাই স্পর্শ এই ল্যাপটপে অফিসিয়াল কাজ ছাড়া কিছুই খুঁজে পেল না। স্পর্শ আলতো হাতে ল্যাপটপটাতে হাত বুলিয়ে দিয়ে বলল, এই ল্যাপটপে তোমার ছোঁয়া আছে কথাগুলি, মনে হচ্ছে তুমি আমার সামনে বসে আছো। কিছুক্ষণ পর শাওন স্পর্শের রুমে ঢুকলো কিছু কাগজ নিয়ে। কাগজগুলো আরিফ, সাজিদ, সাজ্জাদ, ছায়া, মাহি আর তুলির ফোনের কল লিস্ট ছিল।
স্পর্শ শাওন টেবিলের উপর সবার কল লিস্টগুলো পরপর সাজিয়ে নিল। একটা নতুন সিরিয়ালের নাম্বার, বোঝাই যাচ্ছে সিম কার্ডটা নতুন কেনা হয়েছে। সবার কল লিস্ট দেখে তারা এটাই বুঝলো সবার ফোন থেকে এই 2 দিনে ওই নতুন নাম্বারে খুব ঘন ঘন ফোন করা হয়েছে। বেশি ফোন গেছে আরিফ, সাজ্জাদ আর সাজিদের। স্পর্শ চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, এটাই কথা, নতুন নাম্বার। শাওন বলল, হ্যাঁ, মনে তো হচ্ছিল তাই। তাহলে সবাই মিলে কথাকে লুকিয়ে রেখেছিল। তুই ঠিক ছিলি স্পর্শ, কথাকে তোর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমি তো বেশি অবাক হচ্ছি তুলিকে দেখে। আমি আজ সকালেও তুলিকে জিজ্ঞাসা করেছিলাম কথা কোথায় আছে। সে জানে না। তুলি খুব সুন্দরভাবে না করে গেল। স্পর্শ বলল, স্বাভাবিক শাওন, তুই আমার বন্ধু আর তুলি কথার। আমি কথাকে কষ্ট দিয়েছি, তুলি নিশ্চয়ই চাইবে না আমার দ্বারা ওর বন্ধু আরো কষ্ট পাক। আমি মাহির রুমে কথার ওড়নাটা দেখতে পাই, যে ওড়নাটা কথা লাস্টবার পড়েছিল। আর সেই সময় আমার কাছে পরিষ্কার হয়ে যায় কথা মাহির কাছে ছিল। তারপর চোখে পড়ল কথা, মাহি আর তুলির একটা ছবি মাহির রুমে রাখা ছিল। মানে ওরা 3 জনই খুব ভালো বন্ধু। কথা যেহেতু মাহির কাছে ছিল, তাই তুলিও সেই কথা অবশ্যই জানবে। আর তাই আমি তুলির কল লিস্ট তোকে জোগাড় করতে বলেছি। তুই এই বিষয়ে তুলির সাথে কোনো কথা বলবি না। এই কথা বলে স্পর্শ সঙ্গে সঙ্গে ফোন বের করে কাউকে ফোন করে বলল, 10 মিনিটের মধ্যে আমার অফিসে এসো। ঠিক 10 মিনিটের মধ্যে একটা ছেলে এসে হাজির হলো অফিসে। স্পর্শের বিধ্বস্ত ইনফর্মার ইমন। গোপন সব খবরাখবরে ইমনই স্পর্শের কাছে পৌঁছে দেয়। স্পর্শ ইমনের কাঁধে হাত রেখে বলল, তুমি আমার আর আমার অফিসের জন্য অনেক কাজই করেছো ইমন, কিন্তু আজ তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় খবরটা ঠিকঠাক মতো এনে দিতে হবে। পারবে বলো? স্পর্শের চোখ মুখ দেখে ইমনের কাছে ঠিকঠাক লাগছে না। আজ পর্যন্ত এত পরিপাটি মানুষটাকে এতটা অগোছালো হয়ে কখনোই সে দেখেনি। ইমন জোর গলায় বলল, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব। স্পর্শ তার ফোন হাতে নিয়ে কথার একটা ছবি আর সেই নতুন সিরিয়ালের নাম্বারটা ইমনের ফোনে মেসেজ করে বলল, ওর নাম সানজিদা মাহমুদ কথা। আমার জীবনের সব শুধু ওকে ঘিরে। হারিয়ে গেছে আমার জীবন থেকে। এই নাম্বারটা ট্র্যাক করো। ট্র্যাকিংয়ের জায়গায় গিয়ে শিওর হয়ে এসো এই সে কিনা। ভালো করে শিওর হয়ে আসবে। স্পর্শের কথা শুনে শাওন বলল, স্পর্শ কেন? আমিও তো এই কাজটা করতে পারি। স্পর্শ শাওনকে বলল, শাওন, তুই খোঁজ করতে গেলে তোকে কেউ চিনে ফেলতে পারে, আর ওরা কথাকে আবার আমার থেকে লুকিয়ে ফেলতে পারে। আগে ও গিয়ে শিওর হয়ে আসুক এই জায়গায় সত্যি কথা আছে কিনা, আর জায়গাটা সম্পর্কেও আমার সবকিছু জানা দরকার। শাওন বলল, স্পর্শ তুই কি করতে চাইছিস? স্পর্শ বলল, সব বলবো, আগে শিওর হয়ে নেই আমার কথা ওখানে আছে কিনা। স্পর্শ ইমনকে বলল, ইমন তুমি যাও, যত তাড়াতাড়ি সম্ভব খবর নিয়ে আসবে, আর অবশ্যই শিওর হয়ে আসবে। আর হ্যাঁ, সব কিছু খুব সাবধানে করবে। কথা কিন্তু খুব চালাক, তোমাকে যেন সন্দেহ না করে। ইমন কথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে স্পর্শের রুম থেকে বেরিয়ে গেল।